হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু সায়েন্স ল্যাবের আরও একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ক্লাসটায় আমরা পড়বো হচ্ছে মানুষের খাদ্য, যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম তার ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা আমরা পড়েছি, তার লাস্ট বা থার্ড পার্ট সেটা আমরা আজকে পড়বো। আমরা আগের যে ক্লাসটা রয়েছে সেটা সম্ভবত আমরা ফাইটোকেমিক্যালস অবধি পড়েছিলাম, রাইট? তো আমরা ফাইটোকেমিক্যালস থেকে আর বাদবাকি যে পার্টটা রয়েছে সেই যে পার্টটা সেইটা আজকের এই থার্ড এবং লাস্ট পার্টে আমরা পড়ব। তো এই পার্টটা শুরু করবার আগে আমি একটা জিনিস বলে দিই যে অবশ্যই সায়েন্স ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো বেশি দেরি করবো না, আমরা ক্লাসটা শুরু করি। তবে তার আগে অবশ্যই রোল দি ইন্ট্রো। অ্যান্ড উই আর ব্যাক। সো আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে ফাইটোকেমিক্যালস অবধি, রাইট? যে ফাইটোকেমিক্যালস আমাদের দেহে কী কী কাজ করে, ফাইটোকেমিক্যালসের সোর্স কী রয়েছে, সেই সমস্ত। তো আজকে আমরা পড়বো হচ্ছে যে বিভিন্ন রকমের যে এলিমেন্টসগুলো রয়েছে সেইগুলোর অভাবজনিত লক্ষণ, মানে অপুষ্টিজনিত নানা ধরনের রোগ। অপুষ্টিজনিত মিন্স, অপুষ্টিজনিত আমি কেন বলছি কথাটা? অপুষ্টিজনিত মানে হচ্ছে যে আমরা তো খাদ্য গ্রহণ করি কী কারণে? পুষ্টি পাওয়ার জন্য, রাইট? তো পুষ্টি একদমই এরকম নয় যে আমরা শুধুমাত্র সেটাকে শক্তি উৎপাদনের জন্যই ব্যবহার করছি, না। আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে, সেগুলোতে আমরা এই পুষ্টিটা গ্রহণ করি। পুষ্টি কিন্তু আমরা পুরো জিনিসটাকে নিয়ে একসাথে বলছি। ক্যামেরাটা অড হয়ে রয়েছে কেন এরকম? হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। সো আমরা এই যে পার্টটা রয়েছে, অর্থাৎ লাস্ট পার্টটা যেটা রয়েছে, সেটাতে আমরা পড়বো হচ্ছে অপুষ্টিজনিত নানা ধরনের রোগ। তো ক্লাসটা শুরু করবার আগে আমি এক ঘট জল খেয়ে নিই। আগের দিন জল পড়েছিলাম তো, যে আমাদের প্রাণীদেহের প্রধান উপাদান জল। তো এই যে প্রধান উপাদান, ওকে। সো আমরা ক্লাস শুরু করি। ওকে। সো অপুষ্টিজনিত নানা ধরনের রোগ যেটা রয়েছে, সেই রোগগুলো সম্পর্কে আমরা পড়ব। কোন এলিমেন্টের অভাবে বা কোন মৌল বা কিসের অভাবে সেই রোগগুলো দেখা যায়, কোন মৌল বা ভিটামিন বা কিসের অভাবে শর্করা, কার্বোহাইড্রেট তো একই জিনিস হয়ে গেল, প্রোটিন, লিপিড, এইগুলোর বিভিন্ন অভাবজনিত লক্ষণ আমরা এবার পড়ব। যে কি রোগ হতে পারে প্রপার নিউট্রিশন, মানে প্রপার পুষ্টিটা যদি আমাদের শরীরে আমরা গ্রহণ করাতে না পারি তখন। আয়োডিনের অভাব, সবার ফার্স্ট আমরা পড়ছি আয়োডিনের অভাব। আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড বা গয়টার, এই যে আমি ছবি দেখালাম, আমি তোমাদের বলেছিলাম না গলা ফুলে যায় গলগণ্ডতে, তো দ্যাটস আয়োডিনের অভাব, গলগণ্ড বা গয়টার। জড়বুদ্ধি, ওই যে বললাম আয়োডিনের অভাবে শিশুদের মানসিক বুদ্ধি ও বৃদ্ধির বিকাশ ঘটে না, তো সেটা হচ্ছে জড়বুদ্ধি। ট্যারা, চোখ ট্যারা হয়ে যায়, এগুলো হচ্ছে আয়োডিনের অভাব। গয়টার রোগের লক্ষণ দেখো, গলা ফুলে যাওয়া, গয়টারের লক্ষণ তো গলা ফুলে যাওয়া। এবার খাবার গিলতে অসুবিধা হওয়া। দেখো আমাদের যে খাদ্যনালী রয়েছে না, গলার মধ্যে দিয়ে যে খাদ্যনালীটা রয়েছে কন্টিনিউয়াস, সেই খাদ্যনালীর তো জায়গাটা তো একদম প্রপার একটা, মানে এরকম যদি একটা গ্যাপ হয়ে থাকে, এই যে গ্যাপটা হয়ে থাকে, তো সেই গ্যাপটা তো কন্টিনিউয়াস। এবার এই গ্যাপের পাশে যদি এখান দিয়ে একটা এরকম লাম্প ফুলে উঠতে থাকে, তো সে কী করবে? সে খাদ্যনালীটাকে সরিয়ে দেবে, ঠেলে সরিয়ে দেবে, সে সংকুচিত করে দেবে খাদ্যনালীকে। তো যেহেতু সংকুচিত করে দেবে, সেহেতু কি হয়? খাবার গিলতে অসুবিধা হবে, খাবারটা যেতে পারবে না, আমাদের পাকস্থলী অবধি যেতে পারবে না। কাশি হবে, গলার স্বর অস্বাভাবিক পরিবর্তিত হয়ে যাওয়া, এটা হবে গয়টার। কিছুদিন আগে আমার গলায় সম্ভবত কোনো ইনফেকশন জাতীয় হয়েছিল, তো সেখানে আমার এই দুটো লক্ষণ আমার মধ্যে ছিল। সেটা কিন্তু আয়োডিনের অভাব না, সেটা ইনফেকশনের অভাব। ইনফেকশনের ক্ষেত্রেও সেম, গলার কোনো গ্ল্যান্ড এপাশ ওপাশ থেকে যদি কোনো গ্ল্যান্ড ফুলে যায় না, তো তখন খাবার গিলতে অসুবিধা হয়। তো আমারও সেই একই প্রবলেম হচ্ছিল, খাবার খেতে পারছিলাম না, জল খেতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না। সেই জন্য তো ভিডিওগুলো লেট হয়েছে অ্যাকচুয়ালি, মানে গলার অবস্থা খুব খারাপ ছিল। সেই কি বলবো, সেই ভূতের মতো গলার আওয়াজ বেরোচ্ছিল একটা। তো এখন ঠিক আছে, এখন এভরিথিংস ফাইন, এভরিথিংস গুড। ওষুধপত্র খেয়েছি, ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধপত্র খেয়েছি, তো এভরিথিংস ফাইন নাও। সো আমার এই দুটো লক্ষণ হয়েছিল, যে খাবার গিলতে অসুবিধা হওয়া আর গলার স্বর অস্বাভাবিক পরিবর্তিত হয়ে যাওয়া, এই দুটো আমার প্রবলেম ছিল। তো এখন ওষুধ খেয়ে একদম প্রপার, একদম ঠিকঠাক, একদম পুরো
গাঁক গাঁক করে গলা দিয়ে অমায়িক গলা বেরোচ্ছে। ওকে, তারপরটাই যাই। দেখো আয়রনের অভাব আমরা পড়ছিলাম না, ও কি হয় 500 বার এটার ওপরের, আমাকে ওপরের পার্টে লিখতে দেবে না, ঠিক আছে লিখবো না। আয়রনের অভাব, আয়রনের অভাবে কি হচ্ছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আমরা জানি, আমরা বারবার পড়ছি যে ওয়েট আমি একটুখানি সম্ভবত এটাকে বেশি করে ফেলেছি, হ্যাঁ রাইট। আয়োডিন আমরা বারবার কি পড়ছি যে হিমোগ্লোবিনের মেন যে এলিমেন্ট, হিমোগ্লোবিন যেটা মেন এলিমেন্ট, সেই হিমোগ্লোবিনের মেন এলিমেন্টটা হলো ফেরাস আয়ন বা লোহা। তো আয়রনের অভাব যখনই আমাদের দেহে দেখা দেবে, আমার এইটাকে না মাথাটা আমার কিন্তু গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আয়রনের অভাব যখনই আমাদের দেহে দেখা দেবে তখনই অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেবে। কেন না, হিমোগ্লোবিনে আয়রনের পরিমাণটা কমে যাচ্ছে। তো দেখো আমরা এইটাই পড়ছি যে এই রোগের ফলে রক্তে লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আমরা পড়লাম হিমোগ্লোবিন তাদের কাজ করার ক্ষমতা হ্রাস পায়, ফলে কোষে সঠিক পরিমাণে অক্সিজেন পৌঁছতে পারে না। কারণ হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা, এবং কোষের শক্তি উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অক্সিজেনটা যেহেতু পৌঁছচ্ছে না, ও শক্তি উৎপাদন করবে কিভাবে? এটা হচ্ছে কোষের শক্তি উৎপাদন ক্ষমতা কিন্তু হ্রাস পায়। দেখো এখানে আমি ছবিটাও দিয়েছি, দেখো নর্মাল যদি কোনো ব্লাড হয়, নর্মাল ব্লাডের ক্ষেত্রে সেই ব্লাডটা দেখতে খানিকটা এইরকম হয়, মানে আমি যদি মাইক্রোস্কোপে ফেলি তো ব্লাডটা এরকম দেখতে হয়। অ্যানিমিয়া বা রক্তাল্পতা যার রয়েছে তার ব্লাডটা দেখো এরকম হয়। দেখো এই যে লাল যে গোল্লাগুলো রয়েছে না, গোলাপের পাপড়ির মতো, এগুলো তো আমি একদিন বলেছি লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার তো একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন, যার কারণে লোহিত রক্তকণিকাটা লাল কালারের। তো দেখো এখানে কতগুলো লোহিত রক্তকণিকা রয়েছে, এই যে লোহিত রক্তকণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা রয়েছে, কতগুলো রয়েছে। আর অ্যানিমিয়া যখন দেখা দেয় না, তখন অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখো কত কম লোহিত রক্তকণিকা রয়েছে। এটা হচ্ছে অ্যানিমিয়ার যে ব্লাড যেটা রয়েছে সেটা। দেখো এর ফলে কি হয়, অ্যানিমিয়ার লোহিত রক্তকণিকা বা কমে গেলে, অর্থাৎ আয়রনের অভাবে কি হয়, দেখো রোগের লক্ষণ দেখো, অসুস্থ ব্যক্তি সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়েন। কারণ রক্ত তো তার টার্গেট যে অর্গান রয়েছে, সেই টার্গেট অর্গানে তো রক্ত প্রপারলি অক্সিজেন পরিবহন করতে পারছে না। তো অসুস্থ ব্যক্তি সামগ্রিকভাবে দুর্বল হয়ে পড়েন, মাথা ঘোরা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। ত্বক ফ্যাকাশে হয়ে যায় কেননা রক্তে তো তখন হিমোগ্লোবিনটা নেই। লাল, আমাদের ত্বকের নিচে তো অ্যাকচুয়ালি লাল যে আভাটা রয়েছে সেটা তো ব্লাডের কারণেই রয়েছে, যেহেতু রক্ত রয়েছে সেহেতুই রয়েছে। তো রক্তর কালার যদি ফিকে হয়ে যায় তো স্বাভাবিকভাবেই ত্বক ফ্যাকাশে হয়ে যাবেই। এইটা তো আয়রনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। তবে একটা জিনিস মাথায় রাখো, এটা কিন্তু সিলেবাসে নেই, আমি একটু সিলেবাসের বাইরে পড়াচ্ছি। আয়রনের অভাবে অবশ্যই অ্যানিমিয়া হয়, কিন্তু অ্যানিমিয়ার কারণ সবসময় কিন্তু আয়রনের অভাব নয়। আয়রনের অভাবে অ্যানিমিয়া হবেই, কিন্তু অ্যানিমিয়া হওয়ার কারণ হিসাবে যদি আমরা শুধু এটাই দেখি যে আয়রনেরই অভাব হয়েছে, সেটা কিন্তু নয়। আরও অনেক কারণে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়। কি কি কারণ দেখো, কিছু ক্ষেত্রে দেখো অ্যানিমিয়া অন্যান্য কারণের জন্যও হয়, যেমন কোনো দুর্ঘটনাজনিত কারণে যদি অতিরিক্ত রক্তপাত হয়ে যায় তখন অ্যানিমিয়া দেখা দেয়, রক্তাল্পতা দেখা দেয়। দেহে কোনো জীবাণুর সংক্রমণ হলে সেখানেও রক্তাল্পতা দেখা দেয়, এগুলোও কিন্তু দেখা দেয়। এটা একটা সাইড নোট, এগুলো আমি জাস্ট একটু এক্সট্রা পড়ালাম, ইচ্ছা হলো তাই পড়ালাম। ওকে, তারপরে যাই। দেখো ভিটামিন এ এর অভাব, ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা এবং অন্ধত্ব। রাতকানা, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। রাতকানা মানে অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখতে পাবো না, সোজা হিসাব। মানে অন্ধকার মানে ঘুটঘুটে অন্ধকার নয়, কিন্তু ঘুটঘুটে অন্ধকার তো কেউই দেখতে পাবো না আমরা, সেটা নয়। কিন্তু মানে জাস্ট আবঝা অন্ধকারই, মানে যেখানে আমরা নর্মালি দেখতে পাই, মানে একটু কম দেখতে পাই বাট দেখতে পাই, সেইটা আমরা দেখতে পাবো না। মানে এই সন্ধে হয়ে গেলেই অন্ধ হয়ে যায় লোকে, এরকম একটা হয়ে যায়। তো এইটা হয় হচ্ছে ভিটামিন এ এর অভাবে। কেন? যে ভিটামিন এ আমাদের চোখের যে আলোক সংবেদী কোষগুলি আছে সেগুলির গঠনে এবং কার্যকারিতা রক্ষায় সাহায্য করে। আমাদের দেহে, আমাদের চোখের ভেতরে, মানে আমি যদি চোখটাকে এরকম হাফ স্লাইস করি তাহলে দেখতে পাবো, আমি ছবিও দিয়েছি দেখো, এই যে চোখের এই যে পার্টটা রয়েছে না, দাঁড়াও আমি তোমাদের লেজার পয়েন্টারটা নিই। এই যে পার্টটা রয়েছে না, এই পার্টটা হচ্ছে আমাদের চোখের মণি, একদম ফ্রন্ট পার্টটা, যেটা এই যে কালো চোখের মণিটা, এই পার্টটা হচ্ছে এই যে ফ্রন্ট পার্টটা। তো এই ফ্রন্ট পার্টের পরে এই দেখো পেছন দিকে রয়েছে হচ্ছে অপটিক নার্ভ এবং নার্ভসগুলো রয়েছে। নার্ভসগুলো যদি এখানে খুব প্রপারলি দেখায় নি, এই যে এইখানে এই যে নার্ভসগুলো রয়েছে, এই যে নার্ভসগুলো বোঝা যাচ্ছে, এইখানে নার্ভটা রয়েছে। তো এখান থেকে আলো এসে আমরা প্রতিসরণ পড়েছি, প্রতিফলন প্রতিসরণ পড়েছি। তো ঠিক সেমভাবেই
এখান থেকে আলোটা এসে, আমি পেনের কালারটা একটু চেঞ্জ করি, এখান থেকে আলোটা এসে প্রতিসৃত হয়ে যায়, প্রতিসৃত হয়ে গিয়ে এখানে সূচিছিদ্র ক্যামেরার মতো এইখানে একটা প্রতিবিম্ব গঠন করে। এই যে প্রতিবিম্ব যেখানটায় গঠন করছে না, মানে যে জায়গাটার জন্য আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিবিম্বটা তো আমাদের ব্রেনে যাচ্ছে, সিগন্যালটা তো আমাদের ব্রেনে যাচ্ছে, তবে তো ব্রেন ডিটেক্ট করছে যে ও আচ্ছা ও কিছু একটা দেখছে, কি দেখছে, আচ্ছা এটা দেখছে, একটা গরু রাস্তা দিয়ে চলে যাচ্ছে সেটা দেখছে, কিছু তো দেখছি। তো সেই যে পার্টটা, সেই এই যে ভেতরের যে নার্ভগুলো রয়েছে, যেটা এই সেন্সটাকে ব্রেন অবধি পৌঁছতে সাহায্য করে, সেই নার্ভগুলোর সেই যে সেল মানে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোর কার্যকারিতা কিন্তু ভিটামিন এ দেখায়, মানে সেই কোষগুলো কার্যকারিতা রক্ষায় কিন্তু ভিটামিন এ সাহায্য করে। এবং এটা একটা ভিটামিন, মানে এই কোষগুলোর মেন এলিমেন্ট কিন্তু ভিটামিন এ। এবার যেহেতু ভিটামিন এ অভাব হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের চোখে আমাদের দেখতে সমস্যা হবে, স্পেশালি রাত্রিবেলায়। কেননা আমাদের দেহে দু ধরনের কোষ, মানে সরি দেহে কেন বলছি, চোখে চোখে দুটো ধরনের কোষ আছে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। রড সেল আর কোন সেল আমি বাংলায় লিখলাম। রড সেল যেটা না, রড সেল মানে কারণটা ওইটাই, রড এবং কোন কেন বলা হয়, কারণ রড সেলগুলো দেখতে এইরকম টাইপের, চোং দেখেছো তোমরা, চোং এরকম, এটা এইটা হচ্ছে রড সেল, এরকম দেখতে হয়। আর কোন সেলগুলো ঠিক তাই, শঙ্কু যেটাকে আমরা বলি না, শঙ্কু এরকম টাইপের খানিকটা দেখতে হয়। তো এই কারণেই এটার নাম আর কি, রড এবং কোন। তো রড সেল যেটা রয়েছে, সেই রড সেলগুলোর কাজ হচ্ছে এই অন্ধকারে দেখতে সাহায্য করা। যার চোখের রড সেল যত ভালো, সে অন্ধকারে তত স্পষ্ট দেখতে পায়। তো এখানে একটা গল্প বলবো, একটা ছোট্ট গল্প বলবো। তোমরা জলদস্যু দেখেছো, মানে জলদস্যুর ছবি টবি দেখেছো? একটা চোখে আই প্যাচ লাগানো থাকে, একটা মানে এরকম এসে এরকম একটা প্যাচ লাগানো থাকে। ওইটা অ্যাকচুয়ালি একটা ট্যাকটিক্স কিন্তু, মানে ওটা শুধু স্টাইলের জন্য বা আমাকে খুব ভয়ানক দেখতে হবে তার জন্য কিন্তু নয়, ওটা একটা ট্যাকটিক্স। মানে আমি যে চোখটা বন্ধ করে রাখছি না, সেই চোখ আমি যদি ওরকমভাবে দীর্ঘদিন বন্ধ করে রাখি, তো তখন কি হবে, ওই চোখে যে রড সেল যেগুলো রয়েছে না, সেই রড সেলগুলো কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। কেন হাইপার অ্যাক্টিভ? কেননা ও তো অন্ধকারই দেখছে কন্টিনিউয়াসলি, ও তো অন্ধকারকেই রিড করছে কন্টিনিউয়াসলি, হাইপার অ্যাক্টিভ হয়ে যায় সেই চোখের রড সেলগুলো। তো যারা জলদস্যুরা, তখন তো আর ওই হ্যালোজেন টর্চ এগুলোর তো আবিষ্কার হয়নি। তো যারা জলদস্যুরা তারা কি করতো, যখন রাত্রিবেলায় তারা কোনো জাহাজকে অ্যাটাক করতে যেত, তো তারা জাস্ট ওই প্যাচটাকে এরকম লিফট করলে না, অন্ধকারে তারা স্পষ্ট দেখতে পেত। দ্যাটস দ্য রিজন তারা ওই প্যাচটা পরে থাকে। মানে তারা যদি প্যাচটা তুলতো না, ওই অন্ধকারে, মানে একদম ঘুটঘুটে অন্ধকার হলে তো কেউই দেখতে পাবে না সেটা না, কিন্তু তারা অন্ধকারেও দেখতে পেত, ওই একটা চোখ খুলে একটা চোখ দিয়ে তারা ওই অন্ধকারেও দেখতে পেত। এই কারণেই ওই প্যাচটা তারা লাগিয়ে রাখতো, সেই এক চোখে প্যাচ লাগিয়ে রাখে না সেরকম, ওটা হচ্ছে ওই কারণ। ওকে, সো ভিটামিন এ গল্পটা হয়ে গেল, এবার আমরা আবার পড়ায় ফিরি। তো রোগের লক্ষণ দেখো, চোখে ঝাপসা দেখা, দেখতে না পাওয়া, বিশেষত রাত্রিবেলা দেখতে না পাওয়া বা কম আলোয় কিছু দেখতে না পাওয়া, এটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয়। কেননা ভিটামিন এ এই রড সেলের প্রাইমারি একটা এলিমেন্ট, আর কোন সেলেরও একটা প্রাইমারি এলিমেন্ট। ভিটামিন এর অভাব মানে চোখের একদম দফারফা হয়ে গেল। ওকে, সেকেন্ড আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোটিনের অভাব। প্রোটিন, আমরা প্রোটিনের সোর্স পড়েছি তো, তো এটা হচ্ছে ওই প্রোটিনের অভাব। পেনটার সামনের দিকটা কি, এটা হাত থেকে পড়ে গেছে আগের দিন, পেনটা সামনের দিকটা মনে হচ্ছে ভেঙে গেছে কিছুটা, তো ঠিক আছে। তো প্রোটিনের অভাবে কি হয়, ম্যারাসমাস এবং কোয়াশিওকর দুটো কিন্তু আলাদা রোগ, বি ভেরি কেয়ারফুল। কোয়াশিওকর এবং ম্যারাসমাসকে কিন্তু গুলিয়ে ফেলবে না। এই যে ছবিটা পাশে দেখতে পাচ্ছ না, এই ছবিটা কিন্তু হচ্ছে কোয়াশিওকর রোগ। এটা কিন্তু কোয়াশিওকর। আর ম্যারাসমাস এর বোধহয় পরের স্লাইডে রয়েছে, এটা হচ্ছে ম্যারাসমাস। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো, ছবি দুটোর মধ্যে এই এই এফেক্টটা কি হয়। এই ছবিটার মধ্যে দেখো এই পেটটা, স্পেশালি পেটটার দিকে খেয়াল করো, আর এর পেটটার দিকে খেয়াল করো। কোয়াশিওকরের মেন লক্ষণ হচ্ছে পেট ফুলে যাওয়া, অস্বাভাবিক রকম পেট ফুলে যাওয়া, এটা কোয়াশিওকরের লক্ষণ। তো দেখো, প্রোটিনের অভাবে এই দুটো রোগ হয়, স্পেশালি বাচ্চাদের এটা সবচেয়ে বেশি হয়, কোয়াশিওকর এবং ম্যারাসমাস। কোয়াশিওকর আমরা ফার্স্ট পড়ছি, আমরা ফার্স্টে আমরা কোয়াশিওকর পড়বো, সেকেন্ডে আমরা ম্যারাসমাস পড়বো। কোয়াশিওকরের লক্ষণ কি দেখো, কোয়াশিওকরের লক্ষণ দেখো, ত্বক কালচে বর্ণের হয়, শিশুর হাত পা সরু রোগা থাকে কিন্তু মুখ ও পেট ফুলে যায়।
কোয়াশিওকরের লক্ষণ পেট অস্বাভাবিক ফুলে যাওয়া। আর এটা দেখো সাধারণত 1 থেকে 4 বছর বয়সী শিশুদের এই ধরনের রোগ দেখা যায় যদি তাদেরকে সঠিক পরিমাণে প্রোটিন খাওয়ানো না হয়, প্রোটিন ইনটেক যদি তাদের বডিতে সঠিক পরিমাণে না হয় তাহলে এইটা তাদের দেহে দেখা যায়। আর কারণ হচ্ছে এটি প্রধানত প্রোটিনের অভাবজনিত একটি রোগ। প্রোটিনের অভাব, এটা স্পেসিফিক্যালি প্রোটিনের অভাবজনিত রোগ হচ্ছে কোয়াশিওকর। ম্যারাসমাসের ক্ষেত্রে একটুখানি ডিফারেন্ট। দেখো ম্যারাসমাসও কিন্তু প্রোটিনের অভাবজনিতই একটা রোগ। এইটার ক্ষেত্রে কি হয় যে ত্বক বাদামি বর্ণের হয়ে যায়, আগেরটা কালচে, এটায় বাদামি। হাত পা পেট প্রভৃতি অঙ্গ সরু ও রোগা হয়। দেখো এটা কিন্তু পেট ফুলছে না, এটা কিন্তু পেট ওই রোগা হয়ে রয়েছে। আর হাত পা গুলো দেখো কিরকম কাঠির মতো হয়ে রয়েছে না। আর এই রোগটা হচ্ছে সাধারণত 1 বছর বা তার কম বয়সী শিশুদের রোগটা দেখা যায়। কোয়াশিওকর কিন্তু 1 থেকে 4, আর ম্যারাসমাস দেখা যায় হচ্ছে 1 বা তার নিচে। আর এর কারণটা হচ্ছে অবশ্যই প্রোটিন, কিন্তু তার সাথে উপযুক্ত পরিমাণ প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের অভাবে এই রোগ দেখা যায়। অর্থাৎ সেই শিশুটা যদি প্রপার নিউট্রিশন না পায় তাহলে তার ম্যারাসমাসের লক্ষণ দেখা যাওয়াটা খুব স্বাভাবিক। তারপরে আমরা যাই ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে রিকেট। এই যে রিকেটের ছবি, এটা পায়ের হাড় এরকম দেখো এরকম বেঁকে যায়, একটা হাড় এরকম বেঁকে যায়, একটা হাড় এরকম বেঁকে যায়। ভিটামিন ডি এর আমরা কাজ কি পড়েছি? ভিটামিন ডি কোত্থেকে আমরা উৎসটা কোত্থেকে পাচ্ছি? ভিটামিন ডি এর উৎস কি? সূর্যালোক। ভিটামিন ডি এর কাজ কি? আমাদের দেহে হাড়ের গঠনকে মজবুত করা। ভিটামিন ডি কম পড়লো মানে কি হলো? হাড়টা তো দুর্বল হয়ে পড়লো, আমাদের অস্থি যেটা রয়েছে সেটা দুর্বল হয়ে পড়লো। তো দুর্বল হয়ে পড়লে সবচেয়ে বেশি এফেক্ট কোথায় পড়বে? আমাদের পুরো বডির ওয়েটটা কোথায় পড়ে? আমাদের পায়ে। তো পা কি হয়, পাটা তো সোজা, তো পাটা এরকম বডি ওয়েটের ফলে বেঁকে যায়। এটাই হচ্ছে রিকেট, পাটা এরকম করে বেঁকে যায়। যারা ঘোড় সওয়ার হয় না, জকি হয় যারা না, তাদেরও কিন্তু পা বেঁকে যায়, কিন্তু সেটা ভিটামিন ডি এর অভাবে নয়, তাদের ওই ঘোড়ায় বেশি দিন মানে অনেকদিন বসার ফলে যে ঘোড়ার যে ওই যে পিঠের যে স্ট্রাকচারটা রয়েছে সেই হিসাবে কিন্তু পাটা বেঁকে যায়। বাট সেটা কিন্তু এইরকম ফেরোসাসলি এরকম বেঁকে যায় না, সেটা খুব কম, খুব স্লাইড বাঁকে। কিন্তু ভিটামিন ডি এর অভাবে এই রিকেট রোগটা দেখা যায়। রিকেট রোগের লক্ষণ কি? দেখো এই যে পায়ের হাড় ও শিরদাঁড়া বেঁকে যায়। রিকেট রোগের আরো একটা খুব বড় রয়েছে, সেটা হচ্ছে শিরদাঁড়া তো সোজা, আমি যদি কোনো মানুষকে সাইড থেকে দেখি তাহলে তো এরকম, সে মানুষটা না বেঁকে যায় রীতিমতো রিকেটে। উচ্চতা বৃদ্ধি রোধ হয়, কারণ আমাদের হাড়ের জন্য তো আমাদের হাড়টা বাড়ছে, তবেই তো আমাদের উচ্চতাটা বাড়ছে। তো উচ্চতা বৃদ্ধি রোধ হয়। মাংসপেশিতে সঠিক জোর থাকে না। এগুলো হচ্ছে ভিটামিন ডি এর অভাবে এই ধরনের রোগগুলো দেখা যায়। মানে এই ধরনের মানে কি রিকেটের এই ধরনের রোগের লক্ষণ দেখা যায়। তারপরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ। ভিটামিন বি কমপ্লেক্স মানে ভিটামিন বি আমরা জানি যে ভিটামিন বি অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা মানে সেই জন্য ভিটামিন বি কে বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। তো এক মিনিট, এটা এবার ঠিক আছে বাবা, বড্ড বেশি আলো। হ্যাঁ এটা ঠিক আছে না? ওকে, সো ব্যাক টু দ্য পয়েন্ট। ভিটামিন বি কমপ্লেক্স মানে ভিটামিন বি এর সবকটা একসাথে মিলে আমরা ভিটামিন বি কমপ্লেক্স পড়ছি। তো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ হচ্ছে বেরি রোগটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত একটা রোগ। এই রোগে কি হয় দেখো, এই যে ছবিটা দিয়েছি দেখো, গায়ে এরকম র্যাশের মতো বেরোয়, হাত পা ফুলে যায়, শরীরে দুর্বলতা দেখা দেয়, দেহের বিভিন্ন অংশে মানে বিশেষত জয়েন্টে, আমাদের যে হাড়ের জয়েন্টগুলো রয়েছে মানে কনুই, হাঁটু, এগুলোতে ব্যথা হয়, দেহে ছুঁচ ফোটার মতো অনুভূতি হয়, আর মস্তিষ্কের কোঅর্ডিনেশন ক্ষমতা হ্রাস পায়। এটা হচ্ছে বেরির লক্ষণ। আর বাইরে থেকে আমরা বেরি কি করে বুঝতে পারি? এই যে দেখো এই সারা দেহে এরকম দাগ হয়ে যাবে, এই যে এরকম দাগ হয়ে যাবে, র্যাশের মতো দাগ হয়ে যাবে, দিস ইজ বেরি। এটা ভিটামিন বি এর একটা অভাবজনিত রোগ। তারপরে আমরা চলে আসি, আমরা তো অভাবজনিত রোগগুলো পড়লাম, এইবারে আমরা একটা মেন জিনিসে চলে আসি যেটার জন্য আমি আর কি রোজ সকালবেলা এক্সারসাইজ করতে যাচ্ছি, মানে যাচ্ছি মিন্স আমি যাই। সেটা হচ্ছে স্থূলত্ব বা ওবিসিটি। ওবিসিটি কি জিনিস? যে সাধারণভাবে বয়স এবং উচ্চতার তুলনায় একজন ব্যক্তির বানান ভুল, হ্যাঁ ঠিক করে নেবে, যে ওজন হওয়া উচিত তার চেয়ে 20% বেশি ওজন হলে সেই ব্যক্তি স্থূলত্বের শিকার হয়েছেন বলে আমরা বলতে পারি। স্থূলত্ব মানে মোটা, গোদা বাংলায় মোটা, সেটা হচ্ছে স্থূলত্ব, ওবিসিটি। স্থূলত্বের কারণ কি? আমরা যদি আবার মোটা হওয়ার কারণ যদি বলি, দেখো কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রকম কারণ রয়েছে, কারোর থাইরয়েডের সমস্যা রয়েছে, সেই কারণে তারা মোটা হয়ে যান, সেগুলো আলাদা। কিন্তু ইন জেনারেল
স্থূলত্বের কারণ কি? যে দেখো, দেহের চাহিদা ও প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ লিপিড, শর্করা ও প্রোটিন গ্রহণ করা, মানে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করা। সিম্পল হিসাবে খাদ্যের মধ্যেই তো লিপিড, শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ মৌল এই সমস্ত সবই রয়েছে। তো আমাদের দেহে যেটা চাহিদা রয়েছে, সেই চাহিদার থেকে যদি আমি বেশি পরিমাণে এরকম লিপিড, ফ্যাট, লিপিড তো ফ্যাটই, লিপিড, শর্করা, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো আমরা গ্রহণ করতে থাকি, তাহলে তো খুব স্বাভাবিক বডি তো ফ্যাট জমাতে শুরু করবে। তো ফ্যাট জমানো মানে এই যে এরকম, এই যে ভুঁড়ি হয়ে যাবে এরকমভাবে। আমার এতটা ভুঁড়ি নেই, আমার এখন ভুঁড়ি নেই, ভুঁড়ি কমে গেছে পুরো, এক্সারসাইজ করি বলে ভুঁড়ি কমে গেছে। সো আর একটা হচ্ছে প্রয়োজনের চেয়ে কম পরিশ্রম করা, এটাও একটা। শুধু খাচ্ছি আর কোনো রকম কোনো এক্সারসাইজ বা হাঁটা চলা এই সমস্ত কিছু নেই, তো স্বাভাবিকভাবে স্থূলত্ব বাড়বে, ওবিসিটি বাড়বে। এই স্থূলত্বের ফলে মানে কেউ যদি খুব অতিরিক্ত মোটা হতে শুরু করে, তাহলে তার কি কি সমস্যা দেখা দেয় দেখো। স্থূলত্বের ফলে কি কি সমস্যা দেখা দেয়? 1 নম্বর হচ্ছে রক্তচাপ বেড়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে মধুমেহ বা ডায়াবেটিস হতে পারে, আমরা পড়েছি, ফার্স্ট পার্টে পড়েছি মানুষের খাদ্য। 3 নম্বর হচ্ছে রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, ফলে হৃৎপিণ্ডের নানা সমস্যা দেখা দেয়। এটা আমরা পড়েছি ফার্স্ট পার্টে, আমি ছবিও দেখিয়েছি। ছবি দেখবে আরেকবার? ছবিটা মনে আছে কি দেখিয়েছি আমি? রক্তনালীর ভেতরে লিপিড জমা হয়ে গেলে কি হয়? এই যে এই ছবিটা মনে আছে, এই ছবিটা আমি দেখিয়েছিলাম। এই যে রক্তনালীর ভেতরে এই যে লিপিডটা জমা হয়ে রয়েছে, তো রক্তটা প্রপারলি ফ্লো করতে পারছে না, দেখিয়েছি আমি ছবিটা। তারপরে হচ্ছে অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে, এটাও কারণ, মানে এটাও হতে পারে স্থূলত্বের ফলে, এই জিনিসগুলো হতে পারে ওবিসিটির ফলে। এই ওবিসিটিটা মানে একটা মানুষ ঠিক কতটা মোটা, আমি তো একটা মানুষকে দেখে বুঝতে পারছি যে তিনি স্থূলত্বের শিকার হয়েছেন, তিনি মোটা, কিন্তু সেই মানুষটা ঠিক কতটা মোটা আমি যদি সেইটা পরিমাপ করতে চাই, তাহলে সেটার আমাদের পরিমাপ করবার একটা মানে উপায় হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। বডি মাস ইন্ডেক্স বা বিএমআই, এটা হচ্ছে একটা মানুষ কতটা পরিমাণ স্থূলত্বের শিকার হয়েছেন আমরা এটা থেকে জানতে পারি। দেখো বিএমআই, দেখো কোনো ব্যক্তির ওজন এবং উচ্চতার অনুপাত, ওজন এবং উচ্চতার অনুপাত যা দেহে ফ্যাটের শতকরা পরিমাণ নির্ধারণ করতে সাহায্য করে। আমাদের দেহে কত ফ্যাট রয়েছে সেইটা পরিমাপ করতে সাহায্য করে হচ্ছে এই বিএমআই। বিএমআই আমরা কিভাবে পাই? বিএমআই হচ্ছে, দেখো বিএমআই যদি 18.5 হয়, তাহলে 18.5 থেকে 25 হলে সেটা হচ্ছে নর্মাল। ভেরি গুড, অন্য কালারে একটা পেন নিতে হবে। হ্যাঁ, বিএমআই 25 to 30 মানে হচ্ছে ওভারওয়েট। 25 থেকে 30 যদি বিএমআই হয় তো ওভারওয়েট, আর 30 থেকে 40 হচ্ছে ওবিজ, মানে হয়ে গেছে শেষ, স্থূল হয়ে গেছে। তো আমরা এখানে বিএমআই ক্যালকুলেশনটা দেখিয়েছি না, বিএমআই ক্যালকুলেশনটা আমি দেখাই, দাঁড়াও। কিভাবে আমরা বিএমআই নির্ধারণ করব? বিএমআই নির্ধারণ করি হচ্ছে কোনো ব্যক্তির ওজন বাই তার উচ্চতার বর্গ, ওয়েট বাই হাইট স্কোয়ার, এটাতে আমরা বিএমআই পাই। ও আবার সেই ওই একই, আরে আজকে কি হচ্ছে বুঝতে পারছি না, সিস্টেমটা কিছু একটা গন্ডগোল হচ্ছে, এই পিপিটিটা কোনো একটা হয়তো প্রবলেম হচ্ছে। বাট যেটা পড়ছিলাম সেটাতে আমরা দেখি, হ্যাঁ, যে এইমাত্র আগে যে ওই যে স্লাইডটা তোমরা দেখলে না, যেটাতে আমি লিখেছি বিএমআই এর মানগুলো কত, সেই বিএমআই স্লাইডটা আমি অন করতে গেলাম, হঠাৎ করে দেখলাম সমস্ত বন্ধ হয়ে গেল। ওকে, সো আমরা আবার একটু স্টার্ট করছি। হ্যাঁ, তো আমরা কি দেখলাম যে 18.5 থেকে 25 হচ্ছে নর্মাল, নর্মাল, আর 25 থেকে 30 হচ্ছে মোটামুটি ওবিজ, আর 30 থেকে 40 হচ্ছে মানে একদম খেলা শেষ, ওভারওয়েট। তো এখানে আমরা জানো তো আমরা নিজেদের বিএমআই ক্যালকুলেট করতে পারি খুব সহজে, তো দেখালাম তো ওই যে ওয়েট বাই হাইট স্কোয়ার, আমরা এইভাবে নিজেদের বিএমআই আমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারি। বেশ কিছু ওয়েবসাইট আছে তারা এই বিএমআইটা এত জটিল ক্যালকুলেশনে না গিয়ে তারা করে দেয়, নিজে থেকেই করে দেয়, দেখাই দাঁড়াও তোমাদের। কিপ অ্যানোটেশন, ইয়েস, বন্ধ হবি না ভাই, বন্ধ হবি না, শুধু তাহলেই হবে, বারবার এই বন্ধ চালু করতে গিয়েই খেলাটা শেষ, দেখবে দাঁড়াও। আমি একটু নিজের বিএমআইটা দেখি যে কি দেখাচ্ছে।
যা কিছু একটা গেলেই হবে। এজ, এজ কত? আমার এজ হচ্ছে 30, জেন্ডার মেল, হাইট আমার ইউএস, আমি মেট্রিক ইউনিটসে যাই, হ্যাঁ আমার সেন্টিমিটারের সুবিধে। এজ 30, হাইট হচ্ছে আমার 180 সেন্টিমিটার, ঠিক আছে। আর ওয়েট আমার রয়েছে, আগের দিনই মেপেছি ওয়েট, 90 কেজি। ক্যালকুলেট, দেখি আমার বিএমআই, ওফ ওভারওয়েট, অসাধারণ অসাধারণ। এই জন্যই সকালবেলা এক্সারসাইজগুলো করতে যাচ্ছি। ওভারওয়েট, তবে ওভারওয়েট নট ওবিজ, ওভারওয়েট অবশ্যই ওভারওয়েট বাট নট ওবিজ। তো দেখা যাক, এক্সারসাইজ তো করছি, এই কাঁটাটাকে মোটামুটি 25-এর আশেপাশে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার মেন টার্গেট। তো এই যে নিজের বিএমআই ক্যালকুলেট করলাম, এইভাবে দেখা যায় অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে বিএমআই ক্যালকুলেট করা যায়। তো ওরাও ঠিক সেম ফর্মুলাই ব্যবহার করে, ওয়েট বাই হাইট স্কোয়ার। যা, আচ্ছা, তো আমরা আবার ওই স্লাইডে ফিরি। ওই স্লাইডটাই ডিলিট হয়ে গেছে জানো তো, এই দেখো এটার পরে এই যে স্লাইডটা দেখাচ্ছে, এর পরে স্লাইডটা দেখবে, দেখো ওই স্লাইডটাই ডিলিট হয়ে গেছে হঠাৎ করে। কি হলো আমি বুঝতে পারলাম না, কেন হয়ে গেল। আমি কিছু হয়তো প্রেস করে দিয়েছি বা কিছু, এই পাওয়ার ব্যাঙ্কটা সেট করতে যাচ্ছিলাম, কিছু হয়তো প্রেস করে দিয়েছি, বাট গেছে পুরো স্লাইডটা। তো আমরা এইভাবে আমরা বিএমআই মাপতে পারি। যে আমি ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা কীভাবে বিএমআই মাপি, যে কোনো ব্যক্তির ওজন, লাল নয় সাদাটা নিতে হবে, যে কোনো ব্যক্তির ওজন এবং তার উচ্চতা, যেটা উচ্চতার বর্গ স্কোয়ার, এটাতে আমরা বিএমআই বা বডি মাস ইন্ডেক্স আমরা মাপতে পারি। তারপরটায় যাই, তারপরটা ইটস আ ভেরি ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লেষিত খাদ্য। তিনটে খাদ্য কি? আমরা তো খাদ্য গ্রহণ করি, তো আমরা খাদ্য গ্রহণ করবার সময় এই তিনটে খাদ্য মানে 3 ধরনের খাদ্যই আমরা গ্রহণ করি। কি কি? প্রাকৃতিক খাদ্য। প্রাকৃতিক খাদ্য মানে আমরা কি বোঝাচ্ছি? প্রাকৃতিক খাদ্য মানে হচ্ছে যে সমস্ত খাদ্যবস্তু সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়, যেমন ফল, শাক, এগুলো হচ্ছে প্রাকৃতিক খাদ্য, সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়। কোনো ধরনের মাংস জাতীয় কোনো আইটেম, দুধ, ডিম, এগুলোও কিন্তু প্রাকৃতিক খাদ্য। প্রক্রিয়াজাত খাদ্য কি? প্রাকৃতিক খাদ্যকে কোনো রকম প্রসেসের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে আরো টেস্ট এনহ্যান্স করে, এটাকে বলা হয় প্রক্রিয়াজাত খাদ্য। যেমন তোমরা অরেঞ্জ পাল্প খেয়েছো? মানে ছাড়ো, অরেঞ্জ পাল্প ছাড়ো, ওই যে আম পান্না শরবত যেটা হয়, যে আম পান্নার যে যেটা সিরাপটা পাওয়া যায়, ওইগুলো বেশ কিছু ক্ষেত্রে এই প্রক্রিয়াজাত খাদ্য। ক্যান্ড ফ্রুটস পাওয়া যায়, বিভিন্ন ক্যানের মধ্যে বিক্রি হয়, আনারস পাওয়া যায়, আরও অনেক ধরনের পাওয়া যায়, যে ক্যান্ড ফ্রুটসগুলো যেগুলো হয় সেগুলো প্রক্রিয়াজাত খাদ্য। আর আরেকটা হচ্ছে সংশ্লেষিত খাদ্য। সংশ্লেষিত খাদ্য কি? যে এই ধরনের খাদ্য উপাদানগুলো সম্পূর্ণভাবে কৃত্রিম, এগুলোতে কোনো প্রাকৃতিক খাদ্য ব্যবহৃত হয় না, সম্পূর্ণভাবে কৃত্রিম, একদম পুরো আর্টিফিশিয়াল, মানে লেখা থাকে যে আর্টিফিশিয়াল ফ্লেভার্স অ্যান্ড ইনক্লুডেড ওর মধ্যে রয়েছে, এগুলো সম্পূর্ণভাবে কৃত্রিম। এগুলো হচ্ছে সংশ্লেষিত খাদ্য, যেমন বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো সংশ্লেষিত খাদ্য। দেখো, প্রক্রিয়াজাত খাবার এবং সংশ্লেষিত খাবার, এই দুটো, প্রাকৃতিক খাদ্য বাদ দিয়ে বাদ বাকি দুটো, কিন্তু এগুলো বেশি খাওয়া একদমই উচিত নয়, কারণ এগুলো বেশি খেলে আমাদের বিভিন্ন রকম শারীরিক অসুবিধা হতে পারে, যেমন হৃৎপিণ্ডের সমস্যা, লিভার এবং কিডনির সমস্যা, হাড়ের সমস্যা, মস্তিষ্কের ক্ষতি, এই সমস্ত কিছু কিন্তু হতে পারে। তো আমাদের সেই জন্য সব থেকে যেটা মেন দরকার সেটা হচ্ছে আমরা যতটা বেশি পারবো আমরা প্রাকৃতিক খাদ্য গ্রহণ করবার চেষ্টা করব। তো তারপর আমরা যাই জল আমরা পড়লাম, তো জল মনে পড়লেই না একবার জল খেতেই মনে পড়ে, বাট ঠিক আছে, আমি জলের বোতলটাই খুঁজছিলাম আর কি, পেলাম না। ওকে, তো জল দেখো, পড়লাম এইমাত্র যে পৃথিবীর প্রায় 75% জলে ঢাকা, কিন্তু তার মধ্যে 97%, এই 75%-এর 97% কিন্তু সমুদ্রের জল, এবং 3% হচ্ছে মিষ্টি জল। এই মিষ্টি জল মানে যেটা পানের যোগ্য যে জলটা, সেই মিষ্টি জলের 2/3 অংশ মেরু অঞ্চলে পর্বত শীর্ষের বরফ এবং হিমবাহের অংশ হিসাবে সঞ্চিত আছে। মানে পাহাড়ের মাথায় যে বরফ জমে রয়েছে বা হিমবাহ বা গ্লেশিয়াস যেগুলো রয়েছে সেগুলোতে সঞ্চিত আছে। বাদবাকি জল রয়েছে মাটির নিচে, গ্রাউন্ড ওয়াটার, যেটায় টিউবওয়েল দিয়ে যে জলটা তুলি, গ্রাউন্ড ওয়াটার, এবং অন্যান্য জায়গায় নানা রূপে সঞ্চিত রয়েছে।
আর দেখো যে যদিও পৃথিবীর প্রায় 3/4 জলে ঢাকা, তবে তার মধ্যে 0.37% পান করার উপযোগী। কিন্তু আমরা এইমাত্র পড়লাম ওই যে সমুদ্রের জল কেন পান করা উচিত নয়, কেননা ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে, আমাদের হজম শক্তির ওপর সেটা বিরাট চাপ পড়ে, আমাদের দেহ হজম করতে পারে না ওই সামুদ্রিক নুনগুলোকে, ফলে আমাদের হজম শক্তি ক্ষতিগ্রস্ত হয়। তো এটাই হচ্ছে কেস, যে পৃথিবীর প্রায় 3/4 জলে ঢাকা থাকলেও তার মধ্যে 0.37% কিন্তু পান করার উপযোগী। ওকে, সো তারপরে আমরা পড়বো হচ্ছে যে দূষিত জল, সমুদ্রের জল নয় কিন্তু দূষিত জল, দূষিত জল থেকে কি কি হতে পারে। দেখো দূষিত জল থেকে বিভিন্ন রোগ হতে পারে। আমি একটু অন্য কালারের পেনটা নিই। হ্যাঁ, দূষিত জল থেকে বিভিন্ন রকম রোগ হতে পারে, যেমন কলেরা, টাইফয়েড, পেট খারাপ, এই জিনিসগুলো হতে পারে। তো আমরা বিভিন্ন উপায়ে কিন্তু জলকে পরিষ্কার করে তারপর আমরা সেই জলকে আমরা পান করতে পারি। তো আমরা জলকে পরিষ্কার করব কিভাবে? আমরা মেনলি 3 ধরনের উপায় আমরা ব্যবহার করি। কি কি? ফার্স্ট উপায় হচ্ছে যে জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে তারপরে ঠান্ডা করে ছেঁকে নিয়ে পান করা যায়। যদি দেখি দূষিত জল বা এরকম কোনো ওয়াটার সোর্স রয়েছে যেখানে কন্টামিনেশনের চান্সেস বা দূষিত হওয়ার চান্সেস বেশি রয়েছে, তো সেক্ষেত্রে ওই যে জলটা আমরা পাচ্ছি সেই জলটাকে আমরা 20 মিনিট ফোটাবো, ফোটানোর পরে সেটাকে ঠান্ডা করে সেটাকে একবার ছেঁকে নিয়ে আমরা পান করতে পারি। 2 নম্বর, যে খুব তাড়াতাড়ি জলকে যদি আমি জীবাণুমুক্ত করতে চাই, যদি শোধন করতে চাই, তাহলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা যেতে পারে। হ্যালোজেন ট্যাবলেট পাওয়া যায়, পিউরিফায়ার ট্যাবলেট পাওয়া যায় বাজারে। সেই ট্যাবলেট আমরা জলের মধ্যে দিলে সেই জলটা শোধন হয়ে যায়। তবে হ্যালোজেন ট্যাবলেট দিলে জলের যে লাস্টে মানে নিচের দিকে যে পার্টটা রয়েছে না, সেটাকে খাওয়া যায় না, সেটা ফেলে দিতে হয়। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো ওয়াটার ফিল্টারের মাধ্যমে আমরা জলকে শোধন করতে পারি। ওয়াটার ফিল্টার তোমাদের অনেকের বাড়িতেই রয়েছে নিগাত, এই যে এই ধরনের এই যে ওয়াটার ফিল্টার, এই যে বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম মডেলে তারা ওয়াটার ফিল্টার বানান। বাট এই যে ওয়াটার ফিল্টার রয়েছে সেই ওয়াটার ফিল্টারের মাধ্যমে আমরা জলকে শোধন করে তারপরে আমরা পান করতে পারি। এবার আমরা আসি হচ্ছে আমাদের দেহে জল কোথায় কোথায় থাকে। এটাকে হোমওয়ার্ক দেব, এটাকে হোমওয়ার্ক দিই, এটা হোমওয়ার্ক দিই। এই ছকটা তোমরা না খাতায় লিখবে, খাতায় লিখে ছবি তুলবে, তুলে টেলিগ্রাম গ্রুপে পাঠাবে। দেখো আমাদের দেহে জল কোথায় কোথায় থাকে। রক্ত হিসাবে রক্তে জল থাকে, লসিকায় জল থাকে, ঘামে জল থাকে, মূত্র বানান ভুল ময় দীর্ঘ, মূত্রে জল থাকে, লালা অশ্রু চোখের জল সেটাতেও জল থাকে। এইভাবে আমাদের দেহে জল থাকে। আচ্ছা আমি এটা লিখেই দিই বরঞ্চ, নাকি লিখবো না? না লিখেই দিই। তোমরা একটা কাজ করো, ভিডিওটা পজ করো, করে নিজেরা ফার্স্টে খাতায় লেখো, তারপরে আমার উত্তরের সাথে মেলাও, দেখো উত্তরটা ঠিক হয়েছে কিনা। এটা অন্য কালারের পেন নেই। মুখবিবরে কি থাকে, জল হিসাবে কি থাকে? এখানে এই যে শব্দভাণ্ডার দেওয়া রয়েছে, পিচ্ছিল রস, ঘাম, অশ্রু, রক্ত, পিত্ত, নারায়ণ। হয়ে গেছে, পজ করা হয়ে গেছে, লিখে নিয়েছো। এবার মিলিয়ে নাও। মুখবিবরে থাকে হচ্ছে লালা। যকৃতে কি থাকে? পিত্ত। রক্তনালী হৃৎপিণ্ডে কি থাকে? রক্ত, খুব স্বাভাবিক ব্যাপার। মূত্রথলিতে কি থাকে? মূত্র। চোখে কি থাকে? অশ্রু। ত্বকে কি থাকে? ঘাম। মস্তিষ্কে কি থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ। আমি সিএসএফ লিখলাম, হ্যাঁ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই যে সেরিব্রোস্পাইনাল তরল যেটা রয়েছে সেটা শর্টে লিখলাম। আর অস্থিসন্ধিতে কি থাকে? পিচ্ছিল রস। এটা হচ্ছে যে আমাদের যে অস্থিসন্ধি মানে হাড়ের যে জয়েন্টগুলো রয়েছে না, আমরা তো বিভিন্ন ওই দেখবে সাইকেলের দোকানে গেলে সাইকেলের বিভিন্ন জয়েন্ট মানে সাইকেলের যে পার্টগুলো রয়েছে সেগুলোতে তেল দেয়, গ্রিস দেয়। আমাদের দেহেও তো ওরকম জয়েন্ট রয়েছে, তো আমরা কি জয়েন্টে খুলে কি তেল দেবো আমরা? না, সেটা নয়, আমাদের দেহে ইনবিল্ট রাখা রয়েছে। সেইটাই আমাদের দেহে যে পিচ্ছিল কারক যে রসটা রয়েছে সেইটার মানে সেইটা হচ্ছে অস্থিসন্ধিতে থাকে। লুব্রিকেটিং যে এলিমেন্টটা রয়েছে সেটা আমাদের হাড়ের জয়েন্টে কিন্তু থাকে। সেই কারণে আমাদের হাড় দেখো এরকম মানে আমি যে খুব স্মুথলি ফ্লো করতে পারছি, এটা হচ্ছে তার কারণ। অলরাইট, সো আমরা তারপরে পড়বো হচ্ছে আমাদের ঠিক কতটা জল পান করার প্রয়োজন, আমাদের দেহের জন্য কতটা জল আমরা রেগুলারলি পান করব। দেখো সাধারণত কোনো সুস্থ ব্যক্তি, যদি ব্যক্তি বানান ভুল, যদি প্রতিদিন তার দেহের ওজনের কেজি প্রতি 50 মিলিলিটার জল পান করেন,
কেজি প্রতি, 1 কেজি মানে তার কেজি যত হবে, যত কেজি হবে তার সাথে 50 গুণ করতে হবে, তত মিলিলিটার জল পান করেন, তবে তার দেহে দৈনিক জলের চাহিদা কিন্তু পূরণ হয়। কিন্তু এখানে রয়েছে, তবে আবহাওয়া অনুযায়ী কিন্তু এই জল পানের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কেউ যদি খুব বেশি গরম এলাকায় থাকে তাহলে তার জল পানের পরিমাণটা স্বাভাবিকভাবেই একটু বেশি করা উচিত। কেউ যদি পার্বত্য অঞ্চলে থাকে, ঠান্ডা কিন্তু সেখানে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কম, সেখানেও কিন্তু জল পানের পরিমাণ বেশি করা উচিত। তো তারপরে দেখো, তারপরেরটা আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে জলের ধর্ম। জলের ধর্ম কি আর জীবদেহে জলের ভূমিকা। আমরা এই দুটো পার্ট পড়ছি, এই ছকটা তোমাদের বই থেকেই আমি নিয়েছি। জলের ধর্ম কি, যে জল হচ্ছে ঘরের তাপমাত্রায় তরল। আর 2 নম্বর জলের ধর্ম কি, যে জলকে গরম করতে প্রচুর তাপের প্রয়োজন। 3 নম্বর হচ্ছে জলকে বাষ্প করতেও প্রচুর তাপের প্রয়োজন, প্রপার বাষ্প করতে। 4 নম্বর হচ্ছে অন্য যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজে গুলে যায়, আমরা জানি। আর জলের কোনো রং নেই। এবার এই যে ধর্মগুলো রয়েছে সেগুলো মানে সেগুলোর জন্য আমাদের কি সুবিধা হচ্ছে সেটা আমরা পড়ছি। দেখো, যেহেতু জল ঘরের তাপমাত্রায় তরল, তাই জীবের প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে এবং জীবের বেঁচে থাকার তরল মাধ্যম রূপে জল কাজ করতে পারে। জলকে গরম করতে তাপের প্রয়োজন হয়। তো বাইরের পরিবেশের তাপমাত্রা দ্রুত বদলালেও বড় চেহারার প্রাণীদের দেহের তাপমাত্রা নির্দিষ্ট থাকে, কেননা আমাদের দেহ তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো পড়েছি যে আমাদের মেন এলিমেন্ট হচ্ছে জল। তো যেহেতু জলকে গরম করতে প্রচুর তাপমাত্রা লাগবে, সেহেতু বাইরের তাপমাত্রা যদি চেঞ্জও হয়ে যায় না, আমাদের দেহের তাপমাত্রা কিন্তু মোটামুটি একটা কনস্ট্যান্ট থাকে। তার কারণ হচ্ছে আমাদের দেহের তাপমাত্রা ওইভাবে চেঞ্জ হয় না, ওই জলটা ওইভাবে গরম ঠান্ডা ওইভাবে হয়ে যায় না। থার্ড হচ্ছে জলকে বাষ্প করতেও তাপের প্রয়োজন। এটাকে আমরা ব্যবহার করি কিভাবে, যে ঘাম হওয়া বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। আর খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। সামান্য ঘামের ফলেই কিন্তু অনেকটা তাপ দেহ থেকে বেরিয়ে যায়, ফলে দেহ ঠান্ডা থাকে। নইলে মানে আমাদের দেহকে ঠান্ডা করতে সে হোস পাইপ দিয়ে জল দিয়ে এরকম করে ঠান্ডা করতে হতো। আচ্ছা, তারপরে হচ্ছে যে অন্য যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই গুলে যায়। কত নোটিফিকেশন আসে ফোনে। ওকে, তো দেখো, সহজেই বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। রক্ত তো ওই কাজটাই করে, রাইট? পুষ্টিগুণ যেগুলো রয়েছে সেগুলো দেহের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে দেয়। আর জলের কোনো রং নেই, এর ফলে কি হয়, যে জলের গভীরে থাকা যে উদ্ভিদগুলো রয়েছে সমুদ্রের নিচে বা যে কোনো এতে, যারা গভীরে থাকে যে উদ্ভিদগুলো, তারাও খাদ্য তৈরি করবার জন্য যে প্রয়োজনীয় আলোর দরকার পড়ে, সেই আলোটা কিন্তু তারা পায়। এটা হচ্ছে জলের যে রং নেই এটার একটা সুবিধে, যে আলো জলের নিচে অবধি পৌঁছতে পারে, ফলে নইলে মানে একদম জলের নিচে যে উদ্ভিদগুলো রয়েছে তারা আলোর ব্যবহার করে তারা সালোক সংশ্লেষ বা অন্য যে কোনো প্রক্রিয়া তারা করতে পারে। এবার আমরা আসি যে গাছের, আমি তো এইমাত্র পড়লাম যে আলোর ব্যবহার করে গাছ খাদ্য তৈরি করে। তো আমি এবার একটু ডিটেলস আমরা পড়বো, এইটা একটু ডিটেলস আমরা পড়বো, বেশি নেই, তোমাদের ক্লাস প্রায় শেষের দিকেই। এই চ্যাপ্টারটা একটুখানি বড়, আমি সেই কারণেই একটুখানি 3টে ভাগে ভেঙে নিয়েছি, যাতে একটু বেশি ভালো করে বোঝাতে পারি। তো দেখো, গাছের খাদ্য তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয়। মেনলি 4টে জিনিসের প্রয়োজন হয় গাছের খাদ্য তৈরি করতে। 1 হচ্ছে সূর্যের আলো, 2 জল, 3 হচ্ছে গাছের পাতায় থাকা সবুজ ক্লোরোফিল কণা, আর 4 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই 4টে জিনিস গাছের খুব দরকারি 4টে জিনিস, যেই 4টে জিনিসের ব্যবহার করে গাছ কিন্তু খাদ্য তৈরি করে। দেখো, আমি ক্লোরোফিল কণাটার ছবি আমি এখানে দিয়েছি। দেখো, এই যে সবুজ সবুজ এই যে গোল গোল মতো দেখছো না, এগুলো হচ্ছে ক্লোরোফিল। এটা আমি যদি খুব বেশি ম্যাগনিফাই করি, পাতাকে আমি যদি ম্যাগনিফাই করি, তাহলে আমরা এরকম ক্লোরোফিল দেখতে পাবো। তো এই উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় জল কোথা থেকে পায়। আমরা জানি, আমরা যখন মিনারেলস পড়ছিলাম, খনিজ মৌল পড়ছিলাম, আমরা পড়েছি যে উদ্ভিদ তার শেকড়ের মাধ্যমে জল শুষে নেয়। দেখো, উদ্ভিদ মহা যন্ত্রণা, উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটির কণার গায়ে লেগে থাকা জল শুষে নেয়। এবার দেখো, কোনো কোনো স্থলজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকেও তার মূলের মাধ্যমে জল শোষণ করে। যে সুন্দরী গাছ যেগুলো রয়েছে তারা কিন্তু বায়ু থেকেও তারা এরকম ভাবে তারা জল শোষণ করতে পারে। সুন্দরী গাছ দেখবে, দাঁড়াও দেখাচ্ছি।
সুন্দরী, সুন্দরী গাছের ছবি দেখাই তোমাদের। এই যে ছবিটা আমি একটু বড় করলাম, দেখা যাচ্ছে ছবিটা? জুম কিভাবে করে, জুম করতে আমি জানি না। এই যে দেখো, এই যে সুন্দরী গাছের এই যে উপর দিকে উঠে রয়েছে না, এগুলো হচ্ছে তার শ্বাসমূল বলে, সুন্দরী গাছের শ্বাসমূল। এই শ্বাসমূলের মাধ্যমেও কিন্তু সে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড কিন্তু শোষণ করে, আর জলও শোষণ করে, মানে জলীয় বাষ্প থেকে, বায়ুতে যে জলীয় বাষ্প রয়েছে সেগুলো থেকে জল শোষণ করে। এই যে উপরের দিকে যে উঠে রয়েছে না, এগুলো হচ্ছে তার শ্বাসমূল বলে, এগুলো থেকে তারা শোষণ করে। দেখো, আর জলজ উদ্ভিদ, যে উদ্ভিদগুলো জলে থাকে, সেই উদ্ভিদগুলো তার জলে ডুবে থাকা সমস্ত অংশ দিয়ে তারা জল শোষণ করতে পারে। উদ্ভিদের দেহে কিন্তু জলটাও খুব দরকারি একটা জিনিস। উদ্ভিদের দেহে আমরা তো পড়লাম এই চারটে জিনিস, সূর্যালোক, জল এবং ক্লোরোফিল কণা এবং কার্বন ডাইঅক্সাইড, এই চারটে জিনিস তার খাবার তৈরি করতে কিন্তু মেন এলিমেন্ট। এই চারটে যে কোনো একটা কম পড়লে উদ্ভিদ তার খাবার তৈরি করতে পারবে না। তারপরে যাই, দেখো এই চারটে জিনিস তো উদ্ভিদ গ্রহণ করলো, চারটে জিনিস সে গ্রহণ করে নিল, এবার উদ্ভিদ তার খাবার তৈরি করে। এই যে খাবার তৈরি করার প্রসেসটা, এটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। আলোকের মাধ্যমে যে সংশ্লেষ হচ্ছে, খাবার সংশ্লেষ হচ্ছে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। তোমরা সালোক সংশ্লেষের আমরা সংজ্ঞা কি পাচ্ছি? দেখো, যে পদ্ধতিতে, একটু এটা চেঞ্জ করে নিই, যে পদ্ধতিতে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে, নাম্বার 1 পয়েন্ট, তার ক্লোরোফিল কণার সাহায্যে, নাম্বার 2 পয়েন্ট, জল এবং পরিবেশ থেকে শোষিত কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, নাম্বার 3, জল এবং কার্বন ডাই অক্সাইড নিজের খাদ্য উৎপাদন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ। তোমাদের সালোক সংশ্লেষের খুব ডিটেলস কিছু নেই, এই বেসিক একটা জিনিস বলা রয়েছে, তো তোমরা এই সংজ্ঞাটুকু জেনে রাখো যে উদ্ভিদ তার সূর্যালোকের উপস্থিতিতে তার ক্লোরোফিল কণার সাহায্যে জল এবং পরিবেশ থেকে শোষিত কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে নিজের খাদ্য উৎপাদন করে। এই ঘটনাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। তো তারপরে আমরা যাই যে, একটু অন্য কালারের পেন নিই। দেখো, আমরা যাবতীয় যা খাবার খাই, দেখো মানুষ এবং বিভিন্ন প্রাণীরা যখন উদ্ভিদজাত খাবার খায়, তখন সে উদ্ভিদে জমিয়ে রাখা সূর্যের রূপান্তরিত শক্তিকে গ্রহণ করে, কারণ উদ্ভিদ তো সূর্যালোকের মাধ্যমেই তার খাবার বানাচ্ছে। তো সূর্যের যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটাই তো উদ্ভিদ নিজের মধ্যে মানে সে খাবার হিসাবে, ফুড হিসাবে তারা সঞ্চিত করে রাখছে। তো সূর্যের এই রূপান্তরিত শক্তি ব্যবহার করে মানুষ এবং অন্যান্য প্রাণীরা তাদের দৈনিক শক্তির চাহিদা কিন্তু পূরণ করে। সূর্যের থেকে এই যে শক্তিটা সঞ্চিত হয়ে রয়েছে উদ্ভিদ দেহে, সেটাতেই কিন্তু আমরা এবং আরও বিভিন্ন প্রাণীদেহ কিন্তু এই শক্তিটাই কিন্তু ব্যবহার করছি। তাই বলা যেতে পারে, এটা একটা খুব ভেরি ইম্পর্টেন্ট টপিক, বলা যেতে পারে যে সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস, কেননা সূর্য থেকেই যা শক্তি আসছে সেটাকেই আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গ্রহণ করে আমাদের দেহের শক্তির চাহিদা কিন্তু পূরণ করছি। শুধুমাত্র আমাদের দেহের নয়, প্রত্যেকটি জীবদেহ কিন্তু এভাবেই তাদের শক্তির চাহিদাকে পূরণ করছে। সো আমরা বলতেই পারি যে সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস। তো এই স্লাইডটার সাথে আমাদের এই ক্লাসটা আজকের জন্য হলো শেষ। আই থিঙ্ক সমস্তটাই কভার করেছি। তো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। তোমাদের একটা লাইক পেলে আমারও ভিডিওটা করতে, খুব সত্যি কথা বলছি, আমারও ভিডিও করতে ভালো লাগে। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব ইমিডিয়েটলি করে দাও, কারণ আমি দেখছি অনেক পার্সেন্টেজে, আমি দেখছি প্রায় 80%, 90%-এর ওপরে তোমরা ভিডিওগুলোকে দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কি বলো তো, এরকম ভিডিও করতে আমার একটু ইচ্ছা হয়, আমারও ভালো লাগে এই ভিডিওগুলো করতে। তো আর এই ভিডিওটা যদি তোমাদের কোনো রকম উপকারী লেগে থাকে, মানে এই ভিডিওটা দেখে তোমাদের মনে হয় যে না ঠিকঠাক পড়ানো চলছে, তো এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও, তাহলে এই ভিডিওটা থেকে আরও কিছুটা উপকৃত হতে পারে। আর আমরা এইরকমভাবেই বিভিন্ন রকম ভিডিও নিয়ে আমরা আরও আসবো এর পরের যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে। তো আজকের জন্য ক্লাস এখানেই শেষ।
তোমাদের যে ফার্স্ট কিউমুলেটিভ এক্সাম রয়েছে সেই কিউমুলেটিভ এক্সামের জন্য অল দ্য ভেরি বেস্ট। খুব ভালো করে পরীক্ষা দাও। আবার তোমাদের সাথে দেখা হবে এর পরের যে পরীক্ষার চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত টাটা।